2024 সালের জুলাই-আগস্টের আন্দোলনের ইতিহাস শুধু মিছিল, স্লোগান, সংঘর্ষ কিংবা রাজনৈতিক ঘটনা প্রবাহে সীমাবদ্ধ ছিল না। কারণ এই আন্দোলনের আরেকটি শক্তিশালী মুখ ছিল রং তুলির আঁচড়, ব্যঙ্গচিত্র, দেয়াল লিখন এবং গ্রাফিতি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দেয়ালে লেখা নতুন কিছু নয়। 1952-এর ভাষা আন্দোলন, 1969-এর গণ অভ্যুত্থান, 1971-এর মুক্তিযুদ্ধ কিংবা 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, সব ক্ষেত্রেই দেয়াল ছিল প্রতিবাদের মাধ্যম। কিন্তু 2024 সালের জুলাই আন্দোলন এই ঐতিহ্যকে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। এবার দেয়াল শুধু স্লোগান বহন করেনি, দেয়াল হয়ে উঠেছিল একটি বিকল্প সংবাদ মাধ্যম, একটি রাজনৈতিক কার্টুন, একটি কবিতা, একটি প্রতিবাদ পত্র এবং কখনো কখনো গণমানসের একটি ডায়েরি। ইন্টারনেট বন্ধ, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিধিনিষেধ এবং তথ্য প্রবাহ সীমিত হওয়ার সময়ে আন্দোলনকারীরা খুঁজে নেন ভিন্ন পথ। দেশের প্রতিটি শহরের দেয়ালে রাতারাতি আঁকা হতে থাকে গ্রাফিতি। কোথাও আঁকা হয় রক্তাক্ত একটি চোখ, কোথাও দেখা যায় মুখ বন্ধ করে রাখা এক তরুণের ছবি, কোথাও একটি খাঁচা ভেঙে বেরিয়ে আসা পাখি, আবার কোথাও কেবল কয়েকটি শব্দ যা সাধারণ মানুষের অনুভূতি প্রকাশের বোবা ভাষা হয়ে ওঠে। এভাবে দেয়াল পরিণত হয় এমন এক যোগাযোগ মাধ্যমে যাকে বন্ধ করার মতো কোনো সুইচ রাষ্ট্রের হাতে ছিল না। জুলাই আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্য ছিল ব্যঙ্গ। কার্টুন শিল্পীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন রাজনৈতিক ব্যঙ্গচিত্র প্রকাশ করেছেন, তেমনই সেই ব্যঙ্গচিত্র নেমে এসেছে দেয়ালেও। ক্ষমতার প্রতীক, রাষ্ট্রীয় সহিংসতা, দুর্নীতি, ভয়ভীতি কিংবা বাক স্বাধীনতার সংকট সবকিছুই উঠে এসেছে প্রতীকী ছবিতে। কোনো ছবিতে বিশাল এক হাত সাধারণ মানুষের কণ্ঠ চেপে ধরেছে, কোনো ছবিতে দেখা গেছে সাধারণ মানুষ দেয়াল ভেঙে বেরিয়ে আসছে, আবার কোথাও রাষ্ট্রীয় শক্তিকে দেখানো হয়েছে দৈত্যাকৃতির চরিত্র হিসেবে। এসব কার্টুনের সবচেয়ে বড় শক্তি ছিল একটি ছবি হাজার শব্দের কাজ করেছে। যে বার্তা দীর্ঘ বক্তৃতায় দেওয়া কঠিন, সেটি একটি ব্যঙ্গচিত্রের মাধ্যমে কয়েক সেকেন্ডে মানুষের মনে পৌঁছে দিয়েছে। রাজনৈতিক আন্দোলনে মনোবল ধরে রাখা সবচেয়ে কঠিন কাজ। জুলাই আন্দোলনে সেই দায়িত্বের একটি বড় অংশ পালন করেছে গ্রাফিতি। প্রতিদিন নতুন নতুন দেয়ালচিত্র মানুষকে মনে করিয়ে দিয়েছে প্রতিবাদ এখনো জীবিত। লেখা হয়েছে, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি ঘুরে দাঁড়াও তবে তুমিই বাংলাদেশ। রাতের লেখা এসব দেয়াল লিখন সকালে হাজার মানুষকে নতুন করে সাহস জুগিয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিল্পী, স্থপতি, চিকিৎসক, স্কুল পড়ুয়া, এমনকি আগে কখনো ছবি না আঁকা সাধারণ মানুষও হাতে তুলে নিয়েছিলেন রং তুলি। গবেষকেরা এটিকে দৃশ্যমান প্রতিরোধ হিসেবে ব্যাখ্যা করেছেন, যেখানে শিল্পী কেবল সৌন্দর্য নয়, বরং রাজনৈতিক যোগাযোগ, গণসংগঠন এবং প্রতিরোধের কার্যকর অস্ত্র হয়ে ওঠে। জুলাই আন্দোলনের গ্রাফিতি খুব দ্রুত আন্তর্জাতিক পর্যবেক্ষকদেরও দৃষ্টি আকর্ষণ করে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ঢাকার দেয়ালকে প্রতিবাদের উন্মুক্ত ক্যানভাস হিসেবে বর্ণনা করে। আন্তর্জাতিক বিশ্লেষণে উঠে আসে, বাংলাদেশের তরুণরা শুধু স্লোগান দেয়নি, তারা শিল্পকে রাজনৈতিক ভাষায় রূপান্তর করেছে। জুলাই আন্দোলনের গ্রাফিতির ঐতিহাসিক গুরুত্ব এতটাই স্বীকৃতি পায় যে পরবর্তীতে ঢাকায় ইউরোপীয় ইউনিয়ন মিশন বাংলাদেশ 36 জুলাই 24 নামে একটি প্রকাশনা প্রকাশ করে। সেখানে জুলাই ও আগস্টের দেয়ালচিত্র, গ্রাফিতি ও আলোকচিত্র সংরক্ষণ করা হয়। প্রকাশনার লক্ষ্য ছিল সেই সময়ের মানবাধিকার পরিস্থিতি, প্রতিবাদ এবং নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষাকে শিল্পের মাধ্যমে নথিভুক্ত করা। জুলাই আন্দোলনের একটি বড় বৈশিষ্ট্য ছিল দেয়ালে আঁকা প্রতিটি ছবি কয়েক মিনিটের মধ্যে ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম ও অন্যান্য প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া। ফলে একটি গ্রাফিতি শুধু স্থানীয় দেয়ালে সীমাবদ্ধ থাকেনি, সেটি হয়ে উঠেছে ডিজিটাল পোস্টার। 2024 সালের জুলাই আমাদের শিখিয়েছে, কখনো কখনো সবচেয়ে শক্তিশালী স্লোগানটি মাইকে উচ্চারিত হয় না,
সেটি নীরবে লেখা থাকে কোনো দেয়ালে, রঙের স্তরে কিংবা একটি ব্যঙ্গচিত্রর চোখে। সেই কারণেই জুলাই আন্দোলনের গ্রাফিতি আর কার্টুন শুধু শিল্প নয়, এগুলো বাংলাদেশের গণ আন্দোলনের ইতিহাসে এক নতুন রাজনৈতিক ভাষা, যা ভবিষ্যৎ প্রজন্মের কাছে নাগরিক প্রতিরোধ, সৃজনশীলতা এবং সম্মিলিত স্মৃতির গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে।